সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে এবং রেভলিউশনারি থিওরিতে যারা বিজয়ী শক্তি, বিজয় উত্তর পরিবেশে এই দেশ কিভাবে চলবে, এদেশের আইন কিভাবে চলবে, এদেশের নির্বাচন কিভাবে চলবে সেটা নির্ধারণ করেন। সেখানে যে আমরা দেখেছি কনস্টিটিউশনের 72 কনস্টিটিউশনের 4th শিডিউলে আমরা বলেছি যে দেখেন, এখানে বলা হচ্ছে ওই যে পার্লামেন্টের সদস্যরা সংবিধান করেছিলেন তাদের ডিজলভ করে দেওয়া হলো। ওইখানে বলা হলো যে আমরা প্রথমবারের মতো পার্লামেন্ট ইলেকশন করতে যাব। ওখানে বলা হলো যে আমরা কিভাবে ভোটার তালিকা তৈরি করব। এই সব কিছুই কিন্তু প্রসপেক্টিভ পরবর্তীতে করব বলে বলা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে বিজয়ী শক্তি মনে করেছে 72 সংবিধানকে আমরা বেস ধরে, এইটাকে ভিত্তি ধরেই আমরা এই সংবিধানের সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন সব কিছু করতে পারবো। যে কারণে জুলাই চার্টার আনা হয়েছে, যে কারণে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করা হয়েছে, এটা চলমান প্রক্রিয়া। গণঅভ্যুত্থানে বিজয়ী শক্তি যেভাবে সিদ্ধান্ত নেবেন তারা সেইভাবেই এগিয়ে যাবেন। 106-এর এই প্রশ্নটা সবাই মিলে অ্যাডাপ্ট করেছি। 106 থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না। 106 যদি প্রেসিডেন্ট নাও নিতেন, তারপরেও এই সরকার, রেভলিউশনারি সরকার, বিপ্লবোত্তর সরকার, গণঅভ্যুত্থানের সরকার বৈধতার মুখে পড়বে না। যদি সেটা বৈধতার মুখে পড়ে তাহলে মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ, 90-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ, এই দুটো প্রশ্নের মুখে পড়বে। সেই সরকারগুলো প্রশ্নের মুখে পড়বে, কারণ একটা আরেকটার সাথে রাজনৈতিকভাবে কোরিলেটেড। এর বেসিক প্রিন্সিপাল হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। একজন মানুষ কিভাবে শাসিত হবে, সাধারণ মানুষ কিভাবে শাসিত হবে যখন আইনি কাঠামোর মাধ্যমে সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়, তখন মানুষ যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন, তখন দ্যাট ইজ দ্য সুপ্রিম পাওয়ার, দ্যাট ইজ দ্য অ্যাবসোলুট পাওয়ার, দ্যাট ইজ দ্য লিগ্যাল পাওয়ার, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল পাওয়ার, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাভ অল দি পাওয়ার অফ দ্য পিপল। এটা আমরা বলেছি যে রাষ্ট্রপতি যে চিঠি পাঠালেন, প্রেক্ষাপটটা কেমন ছিল, যেটা মহসিন রশিদ সাহেব তার পিটিশনেও বলেছেন যে একটা দেশ যেভাবেই নির্বাচিত, যেভাবেই দাবি করুক না কেন, প্রধানমন্ত্রী দাবি করে সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করছিলেন। ইন এ ফাইন মর্নিং বা দুপুরবেলা উনি নিজে পালিয়ে গেলেন, তার আগে ওনার আত্মীয় স্বজন পালালেন, তার গোটা ক্যাবিনেট পালালেন, তার গোটা পার্লামেন্ট পালিয়ে গেলেন বা লুকিয়ে থাকলেন। এই পরিস্থিতিতে একমাত্র ব্যক্তি ছিলেন রাষ্ট্রপতি। আমাদের অনিক হক সাহেব বলেছেন রাষ্ট্রপতির এইটাও এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে আছে, রাষ্ট্রপতি কনস্টিটিউশনের এক্সিকিউটিভ চ্যাপ্টারের মধ্যে। উনি এই পরিস্থিতিতে দেখলেন এই সংকটকালীন সময়ে জনগণকে অরক্ষিত রেখে, জনগণের অধিকারকে নিশ্চিত করার জন্য কি করবেন, কি করতে পারতেন। উনি যেটা মনে করেছেন যে সাংবিধানিক স্কিমের মধ্যে থেকে এই সব কিছু মিলে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা একটা ওপিনিয়ন নিই। উনি একটা ওপিনিয়ন নিয়েছেন, সেই ওপিনিয়নটা ওনার ফর্মালিটির জন্য নিয়েছেন, ভালো কথা। সুপ্রিম কোর্টও ওপিনিয়ন দিয়েছেন। এইটা নিয়ে প্রশ্ন করার আর এইটার সাথে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের বৈধতা অবৈধতা নির্ভর করে না। এটা আমাদের সাবমিশন। আজকে আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে বলেছেন তারা হাইকোর্টের রায়ের মধ্যে কোনো ভ্রান্তি, ভুল, বেআইনি কোনো কিছু পাননি। সুতরাং ওনার সিপিটা রিজেক্ট করেছেন উইথ অবজারভেশনস। এখন সেই অবজারভেশনসগুলো কি, এটা এখন আমরা হাতে পাইনি।